চলো স্টার্ট করি। 50টা প্রশ্ন রয়েছে আজকে। ওভারঅল প্রশ্ন তোমরা জানো, আগে কথা হয়েছিল আমাদের যে ওভারঅল প্রশ্ন আজকে ডিসকাশন হবে। 1 নম্বর প্রশ্ন, দ্য মেম্বার্স অফ দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট এনজয় প্রোটেকশন ফ্রম অ্যারেস্ট ইন সিভিল কেসেস during the session of parliament and for a certain period before and after it. This period is 14 days before and after the session, 30 days, তারপরটা 40 days, তারপরটা 60 days। করো। So 30 days. Option B. বাকিরা কি হবে? Sir, 14 days. Sir, 14 days হবে। তো নেক্সট আনসার হচ্ছে 40 days, 40। তো এটা অ্যাকচুয়ালি কোনো সাংবিধানিক বিষয় নয়, এটা একটা কনভেনশন যেটা অ্যাকচুয়ালি প্রিসাইডিং অফিসারের অথরিটি থ্রু দিয়ে কার্যকরী হয়। সাংবিধানিক কোনো প্রভিশন বা কোনো রুলসে মেনশন নেই কিন্তু এরকম কোনো ডেজ, বাট এটা কনভেনশনালি ফলো হয় প্রত্যেক ক্ষেত্রেই। এটা রাজ্যের ক্ষেত্রেও তাই, এটা যদি পার্লামেন্ট হয় রাজ্যের ক্ষেত্রেও সেম হবে। যদি কোনো এমএলএ কে অ্যারেস্ট করতে হয় তাহলে কিন্তু সেটাই 40 দিন আগে পরে এই ব্যাপারটাকে মাথায় রেখে করতে হয়। এখানে ডিটেলস আমি দিয়ে দিয়েছি। এটা আমাদের যে প্রিভিলেজ রয়েছে পার্লামেন্টের মেম্বারদের, সেটা আর্টিকেল 105-এ আছে। একই রকম প্রিভিলেজ 194 আর্টিকেলে স্টেটের ক্ষেত্রে আমাদের বিধানসভা বিধান পরিষদের মেম্বারদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হয়। নেক্সট প্রশ্ন, হুইচ আর্টিকেল গ্র্যান্টস ইমিউনিটি টু দি গভর্নর ফ্রম অ্যারেস্ট ডিউরিং টেনিয়র? কার্যকালীন সময় তাদেরকে অ্যারেস্ট করা থেকে বিরত করে কোন আর্টিকেল? 163, 166, 361 আর 365? স্যার বি হবে। বাকিরা? স্যার 166। 361, আর্টিকেল 361 এ স্পেশাল ইমিউনিটি দেওয়া আছে প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর, সেম আর্টিকেল। এই আর্টিকেলের থ্রু দিয়ে তারা ইমিউনিটি পায়। কি কি ইমিউনিটি পায়? প্রথমত, তাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল প্রসেস রেজ করা যায় না। দ্বিতীয়ত, অ্যারেস্ট বা ইমপ্রিজনমেন্ট করা যায় না। তৃতীয়ত, সিভিল কেস রেজ করতে গেলে 2 মাস আগে তাদেরকে নোটিশ দিয়ে ইনফর্ম করতে হয়, দেন সিভিল কেস প্রসেস করা যায়। এগুলো হচ্ছে ইমিউনিটি, যেটা আর্টিকেল 361-এ দেওয়া আছে। Next প্রশ্ন, resolution for the removal of the vice president of India can be moved only after giving a minimum notice of 7 days, 10 days, 14 days or 30 days. So 14 days. Option এটা C. 14 days হবে। Sir, 14 days. 14 days is the correct answer. এটা আমরা প্রেসিডেন্টের ক্ষেত্রে দেখতে পাই, বা যে কোনো ব্যক্তিকে যাদেরকে রিমুভ করা হবে, রিমুভাল রেজলিউশন তোলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা এই 14 দিনের রেওয়াজটা দেখতে পাই। 4 নম্বর প্রশ্ন, the original time granted to BS Yeduriyappa by the governor to prove majority in 2018 was 7 days, 10 days, 15 days, 21 days। আচ্ছা, এটা বাই সুপ্রিম কোর্ট, ঠিক আছে, বাই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। পরে এটাকে কমিয়ে দিয়েছিল, কারণ হর্স ট্রেডিং হওয়ার একটা কন্ডিশন যখন তৈরি হয়, তখন বলে যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে তাদেরকে মেজরিটি প্রুভ করতে হবে। কিন্তু স্টার্টিং এ ইনিশিয়ালি অন্য একটা ডেজের কথা বলা হয়েছিল। সুপ্রিম কোর্ট 10 days. 15 ডেজের কথা বলে, সুপ্রিম কোর্ট এটাকে চেঞ্জ করে পরে 15 ডেজের। কারণ এখানে এরকম একটা কন্ডিশন তৈরি হয় যে সেখানে হর্স ট্রেডিং অর্থাৎ এমএলএ কেনা বেচা হওয়ার একটা কন্ডিশন তৈরি হয়, তার ফলে সুপ্রিম কোর্ট এটাকে রিভাইজ করেন, বলে যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে তোমরা ফ্লোর টেস্ট করো। নর্মালি কোনো টাইম কিন্তু হয় না, মানে নির্দিষ্ট কোনো টাইম বলে দেওয়া যায় না, যেটা আমরা দেখবো একটা সময় দিল্লির ক্ষেত্রে এরকম দেখেছিলাম যে দিল্লি হাইকোর্ট সেখান থেকে টাইম মেনশন করে দিয়েছিল যে উইদিন 10 ডেজ। তো এটা কোর্ট নিজের মতো করে ইন্ডিকেট করতে পারে, এরকম কোনো ফিক্সড টাইম
সংবিধানেও নেই বা কোনো ইন্টারপ্রিটেড ল বা কিছুতেই নেই। এটা বিভিন্ন সময় কোর্ট নিজের মতো করে ডিক্লেয়ার করতে পারে যদি ব্যাপারটা কেস কোর্টের কাছে যায়। যদি না যায় তাহলে প্রিসাইডিং অফিসার এবং ওই মেম্বার যারা আর কি মেজরিটি আছে, এটা তো শুধুমাত্র হাং পার্লামেন্ট কন্ডিশনেই হয়, তাহলে তারা যখন লেটার দিয়ে ইনফর্ম করে তার উপর বেস করে প্রিসাইডিং অফিসার একটা দিনে গিয়ে সেটাকে কন্ডাক্ট করায়। তো ওইটা পুরোটাই প্রিসাইডিং অফিসারের নিজের অথরিটির মধ্যে পড়ে যে কবে ভোট করাবে। আর যদি তাতে ইন্টারফেয়ার করে তখন কোর্ট সেটা তখন বলে দিতে পারে। ওকে, এটা 5 নম্বর প্রশ্নে যাই আমরা। According to parliamentary convention in India, another no confidence motion is generally not moved before. একবার একটা নো কনফিডেন্স মোশন জারি হয়ে গেছে, তারপরে দ্বিতীয় নো কনফিডেন্স মোশনটা কতদিনের মধ্যে, মানে মিনিমাম কতদিন পরে গিয়ে করতে হয়? Sir, 6 months. Sir, 6 6 months, months, option C. 6 months. একটা ওখানে টাইম ডিউরেশন বেঁধে দেওয়া হয়, তারপরে করা যায়। 6 মাসের মধ্যে আর নতুন করে করা যায়। 6 নম্বর প্রশ্ন, হুইচ অফ দি ফলোইং অফিসেস হ্যাজ আ ফিক্সড টার্ম আন্ডার দি ইন্ডিয়ান কনস্টিটিউশন? প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, প্রেসিডেন্ট, আর অল অফ দেম? All of them. All of them. প্রাইম মিনিস্টার আর চিফ মিনিস্টারদের ফিক্সড টার্ম থাকে, মানে তার আগে সেরকম কিছু বলা আছে সংবিধানে? না ডিপেন্ডস অন দ্য মেজরিটি অফ দি লোয়ার হাউস? স্যার এখানে নো কনফিডেন্স মোশন হলে President তো হবে বাদ স্যার। চলে যাবে, প্রেসিডেন্ট হবে তাহলে। তো আর্টিকেল 56 অনুযায়ী শুধু প্রেসিডেন্টের ক্ষেত্রে এরকম টার্ম হয়, বাকি কারোর ক্ষেত্রে এরকম টার্ম হয় না। এখানে যে পোস্টগুলো রয়েছে কোনো মন্ত্রীর ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়, না সেন্ট্রালে না স্টেটে। পরের প্রশ্নে চলে যাব, 7 নম্বর প্রশ্ন। দ্য 81 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইনসার্টেড হুইচ আর্টিকেল ইনটু দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? কত নম্বর ধারা অ্যাড করেছিল সংবিধানের মধ্যে? কি হবে? Sir, Article 16 মনে হয় 4B, option B. তো আর্টিকেল অপশন বি, আর্টিকেল 16 ক্লজ 4B এর মধ্যে যে লিমিটেড যে ক্যাপ করে দিয়েছিল 50%-এর বেশি করা যাবে না, সেটা এখানে অ্যাড করা হয়। যে টোটাল যে রিজার্ভেশন ফর এসসি এসটি, তখন তো ওবিসি রিজার্ভেশনের সেভাবে চল হয়নি, কিন্তু এসসি এসটিটা ছিল, ওটারই ক্যাপ টেনে দেওয়া হয় 50%, যেটা তার আগে কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্টেও ডিক্লেয়ার করা হয়েছিল। Which communities are exempted from the ambit of Assam Uniform Civil Bill 2026? জাস্ট পরশুদিন সম্ভবত এটা পাস হয়েছে। রিলিজিয়াস মাইনরিটিস, ওবিসি, শিডিউল্ড ট্রাইবস, নান অফ দেম। বাদ দেওয়া হয়েছে কাদের? Sir, religious minorities, option A. মাইনরিটিসদের বাদ দেবে, তাহলে করাই তো হয়েছে সেই জন্য। ও আচ্ছা, এটা বাদ তো তাহলে ওবিসি হবে, ওবিসি আদার ব্যাক, অপশন বি। শিডিউল ট্রাইবদের বাদ দেওয়া হয়েছে। আসামে প্রচুর শিডিউল ট্রাইব পিপল থাকে এবং তাদের কিছু নিজস্ব কালচার থাকতে পারে যার উপর কোনো রকম রেস্ট্রিকশন রাখা হয়নি, ফলে তাদেরকে এই আইনের বাইরে রাখা হয়েছে। যেটা বিভিন্ন স্টেটে যদি এরকম ইন ফিউচারও করে, সাধারণত শিডিউল ট্রাইবদের এর বাইরে রাখা হবে। সেরকমই মূল সেন্ট্রালের ড্রাফটের মধ্যেও তাই আছে। সেন্ট্রালেও তো ট্রাই করা হচ্ছে এটার উপর ল ক্রিয়েট করা। চলে আসবো 9 নম্বর প্রশ্ন। দ্য উমেন্স রিজার্ভেশন বিল ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস ইন লোকসভা ইন হুইচ ইয়ার? Obviously for Vidhan Sabha and Lok Sabha. রিসেন্টলি এটা অ্যাক্টেড হয়েছে, বাট এটা প্রথম কত সালে ইন্ট্রোডিউস করা হয়েছিল? Sir, 96. 1996। ভেরি গুড। 81 অ্যামেন্ডমেন্ট বিল, তার মাধ্যমে এটা প্রথম ট্রাই করা হয়, বাট এটা পাস করানো যায়নি। সেই সময় আমরা দেখবো এইচ.ডি. দেবেগৌড়া প্রধানমন্ত্রী ছিলেন।
রিসেন্টলি 128 নম্বর অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে 106 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটা আইনে রূপান্তরিত হয়েছে এবং এটা কার্যকরী হওয়া, এটা ফিউচার কার্যকরী হবে যখন হবে সরকার গেজেটে ডিক্লেয়ার করে দেবে বলেছে। 10 নম্বর প্রশ্ন, হুইচ আর্টিকেল অফ দি কনস্টিটিউশন ডিলস উইথ দি রিমুভাল অফ স্পিকার অফ এ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি? বিধানসভা স্পিকারকে কোন ধারা অনুযায়ী রিমুভ করা হয়? কি হবে? Sir, 179. 174 এ কি আছে? স্টেশন। আর 212 তে কি আছে? লেজিসলেচার আর হাইকোর্টের সেপারেশন অফ পাওয়ার, এটা ফলো করা হয়। আর আর্টিকেল 179 হচ্ছে যেখানে বলা আছে যে 179 ক্লজ সি এর মধ্যে দেওয়া আছে যে রিমুভাল অফ দ্য স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার, যেটা স্পেশাল মেজরিটি আমাদের কোন একটা ওই মেম্বারদের কোন একজন ব্যক্তি রেজলিউশন রিমুভ করবে, যেটা 14 দিন আগে যেভাবে প্রিসাইডিং অফিসারদের করা হয় এবং এফেক্টিভ মেজরিটির মাধ্যমে তাদেরকে তার পদ থেকে সরানো হয়। শুধুমাত্র ওই হাউসই করতে পারে, মানে বিধানসভা এটা করতে পারে। এফেক্টিভ মেজরিটি সবার মনে আছে তো? টোটাল স্ট্রেন্থ থেকে ভ্যাকেন্সি সিটটাকে বাদ দিয়ে যেটা থাকে তার মোর দ্যান হাফের সাপোর্টে। হুইচ কমিটি রেকমেন্ডস সাইমultaneous ইলেকশন ইন ইন্ডিয়া রিসেন্টলি? সরকারের কমিশন, পুঞ্চি কমিশন, কোভিন কমিটি নাকি গোস্বামী কমিটি? দ্যাট ইজ ওয়ান নেশন ওয়ান ইলেকশন। So option B, Punchi Commission. পুঞ্চি কমিশন রিসেন্টলি ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কি করে রেকমেন্ড করবে? ও না না, রিসেন্টলি তো। কোবিন্দের কমিটি রিপোর্ট জমা দিয়েছে, সংবিধানের 13টা জায়গা চেঞ্জ করার জন্য বলা হয়েছে, অলরেডি করানো হয়েছে। কোশ্চেন মনে পড়েছে? রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটি, যে কমিটি রিপোর্টের ভিত্তিতে হ্যাঁ 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 স্যার। 129 নম্বর অ্যামেন্ডমেন্ট বিল ইন্ট্রোডিউস করা হয়েছে। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে, এতক্ষণ তো শোনা যায়নি। আমি এতক্ষণ ধরে কোশ্চেন জিজ্ঞেস করে যাচ্ছি আপনাকে, স্যার এটা বুঝিয়ে দিন বুঝিয়ে দিন। আমি তো শুনতে পাইনি, তো কি করে বোঝাবো? আচ্ছা ঠিক আছে স্যার। কোনটা? ওই আগের কোশ্চেন স্যার, আমি পরে ব্যাকে গিয়ে আমি আপনাকে পরে মেসেজ করে দেবো, অনেকটা এগিয়ে গেছে তো। ঠিক আছে চল। আচ্ছা 13 নম্বর প্রশ্নে যাই। আর্টিকেল 368 অফ দি কনস্টিটিউশন ডিলস উইথ ইমার্জেন্সি এমার্জেন্সি পারমিশন। ইলেকশন ডিসপিউট। ইজি Constitution amendments. Constitutional amendment. প্রভিশন কোথায় আছে? কোশ্চেন স্যার বলুন আরেকবার। ইমার্জেন্সি প্রভিশন কোন আর্টিকেলে দেওয়া আছে? আর্টিকেল 352, 356, 360। ইমার্জেন্সি প্রভিশন বললে তিনটেকে বললে হবে না, পুরোটাকে বলতে হবে। প্রভিশন বলেছে, ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি বলেনি। আর জুডিশিয়াল রিভিউ আর্টিকেল 137। নট আ ফিক্সড আর্টিকেল। জুডিশিয়াল রিভিউ তুমি যেটা বলছো এটা বেসিক্যালি কোর্ট ক্যান রিভিউ, মানে সুপ্রিম কোর্ট ক্যান রিভিউ, বাট জুডিশিয়াল রিভিউর কোনো ফিক্সড আর্টিকেল নেই। জুডিশিয়াল রিভিউ যেটা ব্রড ভিউ, তো বিভিন্ন আর্টিকেলে ছড়িয়ে ছিটিয়ে আছে, যার মধ্যে অন্যতম দুটো আর্টিকেল হচ্ছে একটা 13, একটা 13, 32, এইগুলো। আর ইলেকশন সংক্রান্ত ইলেকশন ডিসপিউট করেছিল স্কিপ ইট। এটা ইলেকশন ডিসপিউট সুপ্রিম কোর্ট হাইকোর্টের বললে কত হবে এটা বলতে হবে। ইলেকশন ডিসপিউট সুপ্রিম কোর্ট হাইকোর্ট 77 এই 71 স্যার 1. 71। The power of judicial review in India is borrowed mainly from which country? ইউএসএ। স্যার ইউএসএ।
সো রাইট আনসার হচ্ছে ইউএসএ। ইউএসএ থেকে আমাদের জুডিশিয়াল রিভিউর কনসেপ্ট নেওয়া হয়েছে। Who can remove a Central Information Commissioner and what is the required process? The Prime Minister after an inquiry by a parliamentary committee, the Chief Justice of India after an inquiry of Delhi High Court, the President of India after the Supreme Court conducts an inquiry on a reference made by the President, or option D, the Parliament through an impeachment motion passed by a 2/3 majority or special majority. So option C. বাকিরা তো সিডির মধ্যে কনফিউশন হচ্ছে। আমারও ডি পার্লামেন্টারি প্রসেসের মধ্যে হলে তো আমরা জানতে পারতাম যে একে ইমপিচ করা হয়। তো এটা হচ্ছে এনকোয়ারির মাধ্যমে হয় সুপ্রিম কোর্টের। রাইট আনসার হচ্ছে অপশন সি। সেন্ট্রাল ইনফরমেশন কমিশনারের রিমুভালের প্রসেসটা মোদি গভর্নমেন্ট এসে কিছুটা মডিফাইও করেছে, যার মাধ্যমে এই প্রসেস ফলো করা হয়। Which parliamentary committee is known as the watchdog of public expenditure? Estimate Committee, Public Accounts Committee, Committee on Public Undertaking, or Business Advisory Committee? স্যার অপশন বি তো, ব্যাক তো, হ্যাঁ। Public Accounts Committee, the only মানে ফাইন্যান্সিয়াল ম্যাটার্স কমিটি এবং বোথ চেম্বারের কমিটি এবং ওল্ডেস্ট কমিটি আমাদের পার্লামেন্টে। স্যার প্যাক নিয়ে একটা কথা একটু বলে দেবেন স্যার? বলো। মানে এটা কনফিউশন, এটা কি স্যার প্রথম মন্টেগু চেমসফোর্ড অ্যাক্টে প্রথম প্যাকের কথা বলা হয়েছিল স্যার 1921 মানে হচ্ছে 1919 যে অ্যাক্ট, তার মাধ্যমে এটাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। তার মানে এটা মন্টেগু চেমসফোর্ডের রিফর্মের মাধ্যমেই তো এই অ্যাক্ট তৈরি হয়েছে। তাহলে ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে। রিফর্মেই এই অ্যাক্টের কথা বলে, কারণ তখনই তো ইন্ডিয়াতে তার আগে 1860 সাল থেকে তো ওই পোস্টটাকে ইন্ট্রোডিউস করে দিয়েছে অডিটর জেনারেল। অডিটর জেনারেল কাজ করে যাচ্ছে, কিন্তু সেটাকে স্ক্রুটিনি করার কোনো ব্যবস্থা নেই, কারণ আমাদের ভারতবর্ষে তখনও পার্লামেন্টারি সিস্টেম ঢোকেনি। 90s পার্লামেন্টারি ম্যাটারগুলোকে ঢোকানো, সরি 1890s প্রথম পার্লামেন্টারি ম্যাটারগুলোকে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে এবং ওই বাজেটিং ইন্ট্রোডিউস করা হচ্ছে, সাপ্লিমেন্টারি প্রশ্ন করার সুযোগ দিচ্ছে, পোর্টফোলিও সিস্টেম আস্তে আস্তে ইন্ট্রোডিউস হচ্ছে। তো তখন আমরা দেখবো যে এবার ওই মন্টেগু চেমসফোর্ড রিফর্ম, তারা বললো যে তাহলে পার্লামেন্টারি প্রসেস যখন আমরা আস্তে আস্তে ইন্ট্রোডিউস করছি, তাহলে আমরা আমাদের দেশের মতো এখানে একটা কমিটিও ইন্ট্রোডিউস করি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এবং এইভাবে 1921 সালে এই 1919-এর মাধ্যমে মন্টেগু চেমসফোর্ড রিফর্মটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে, আর তার মাধ্যমেই ওই পিএসসির যে কমিটি তাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। তো সেই জন্য অবশ্যই বলতে পারো ওটা। ওকে স্যার। 16 নম্বর প্রশ্ন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ওয়াজ পায়োনিয়ার্ড ইন ইন্ডিয়া মেইনলি বাই হুম? এইচ.আর. খান্না আছে, পি.এন. ভগবতী আছে, মোহাম্মদ হিদায়াতুল্লাহ আছে, আর এ.কে. সিকরি আছে। স্যার পিএন ভগবতী না? স্যার অপশন বি, পিএন ভগবতী। এটাও করানো আছে, প্রফুল্ল চন্দ্র নাটওয়ারলাল ভগবতী, আমাদের ভারতবর্ষের 17 চিফ জাস্টিস। কিন্তু তিনি নন, আরেকজন ব্যক্তিও আছে, ভি.আর. কৃষ্ণা আইয়ার। অনেক সময় এটা দিয়ে অপশন দিয়ে দেয়। তো দুজনেই ছিলেন, ইনি জাজ আর ইনি প্রথম এটাকে নিয়ে আসেন, এটা ইনি অ্যাপ্রুভাল দেন আর ইনি ব্যাপারটাকে নিয়ে আসেন। তো এখানে অন্যান্য যা যা ইনফরমেশন দেয় আমি এটা তোমাদের করিয়েছি, দেখবে তোমাদের জুডিশিয়ারির উপর যে টপিকটাই করিয়েছিলাম ওর মধ্যে করানো আছে, এটার মধ্যে ডিটেলস। তো তিনি এটাকে মান্যতা দিয়েছিলেন এবং এটা ব্রিটিশ প্যাটার্ন, সরি এটা মার্কিন যুক্তরাষ্ট্রের কনসেপ্ট, ইউএসএ থেকে নেওয়া তো এটা কনসেপ্ট, এবং ইউএস এর কনসেপ্টটাকে ইন্ডিয়াতে যে ইন্ট্রোডিউস করা এবং এটাকে পারমিট দেওয়া যে হ্যাঁ করা যাবে, সেটা আমাদের ভারতবর্ষে এই ল্যান্ডমার্ক কেস এসপি গুপ্তা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার মাধ্যমে ইন্ট্রোডিউস করা হয়। তো এগুলো সবই পিআইএল এর সঙ্গে কানেক্টেড। রিসেন্টলি পিআইএল এ কিছু রেস্ট্রিকশন নিয়ে এসেছে সুপ্রিম কোর্ট, যেগুলো এখনো কমপ্লিটলি ইমপ্লিমেন্টেড নয়, বাট ভাবনা চিন্তা চলছে যে পিআইএল কে কিছুটা মানে রেস্ট্রিক্টেড করে দেওয়া হবে, কারণ পিআইএল কে যথেচ্ছভাবে অপ্রয়োজনীয়ভাবে ইউজ করা হচ্ছে। লোকজন পপুলার হওয়ার জন্য পিআইএল ফাইল করছে, তো এটাকে কমানোর জন্য, কারণ অপ্রয়োজনীয় বার্ডেন তৈরি হচ্ছে কোর্টের কাছে। স্যার স্যার বলো। কিছু জনের ডিভাইসে আপনার ভয়েস শোনা যাচ্ছে না, অনেকজনেরই হচ্ছে, 3-4 জনেরই হচ্ছে দেখছি। ভয়েস ইস্যু হচ্ছে? হ্যাঁ কিন্তু আমরা শুনতে পাচ্ছি কিছু জন। আমাদের তো প্রবলেম হচ্ছে না কোনো, ক্লিয়ার হ্যাঁ আছে। আমরা শুনতে পাচ্ছি, কিন্তু কয়েকজনের কনস্ট্যান্টলি প্রবলেম হচ্ছে, হ্যান্ড রেজ করছে দেখছি। আচ্ছা, হ্যাঁ স্যার ওই জন্য আমি বেরিয়ে গিয়ে আবার ঢুকলাম, আমারও কথা আপনি শুনতে পাচ্ছিলেন না। যদি প্রবলেম হয় মানে আমার তরফ থেকে, যদি সবার না হয় তার মানে আমার তরফ থেকে কোনো ইস্যু নয়। যদি সবার হতো তাহলে সেটা ইস্যু হতো, আর এটা আমি তো বাড়ি থেকে ক্লাস নিচ্ছি, কোনো সমস্যা তো হওয়ার কথা নয় আজকে।
আচ্ছা 17 কোশ্চেনে যাই। হু ওয়াজ দ্য অনলি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া টু বি অ্যাপয়েন্টেড ফ্রম আ নন ল ডিগ্রি অর লিগাল ব্যাকগ্রাউন্ড? জাস্টিস ইউ ললিত, জাস্টিস এস এম সিকরি, জাস্টিস কেন ওয়াঞ্চু আর জাস্টিস পি.এস. নরসিমহা? স্যার অপশন সি, কৈলাসনাথ ওয়াঞ্চু। কৈলাসনাথ ওয়াঞ্চু তিনি হচ্ছেন একমাত্র জাজ যিনি হচ্ছেন পুরোপুরি নন ল ব্যাকগ্রাউন্ডের, কারণ তিনি বেসিক্যালি সিভিল সার্ভিস থেকে এসেছেন। একমাত্র ব্যক্তি যিনি আমাদের ভারতবর্ষের চিফ জাস্টিস হয়েছেন, 10 চিফ জাস্টিস হয়েছিলেন 1967 থেকে 1968 পর্যন্ত তিনি এই চিফ জাস্টিসের পোস্ট অলঙ্কৃত করেছিলেন। সেটা ল ডিগ্রি ছাড়া কি করে স্যার বার কাউন্সিলিং এর নাম আসে? বলো কোয়ালিফিকেশন কি আছে সুপ্রিম কোর্টে জাজ হওয়ার জন্য? ওই তো 7 বছরের ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে আর 10 বছরের অ্যাডভোকেট। 60 বছরের কে বললো তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে? কত বছরের কিছু বলা নেই। ও, আর ওই অ্যাডভোকেট হতে হবে 10 বছরের, আর নয়তো 5 বছরের হাইকোর্টের জাজ হতে হবে, তবে তো সে সুপ্রিম কোর্টের জাজ হতে পারবে। আর নেই? 10 years in distinguished juries on opinion of president. অ্যাডভোকেট আর হচ্ছে আবার 10 ইয়ার্স কেন? আর হচ্ছে আর ডিস্টিংগুইশ জুরিস্ট ইন দ্য ওপিনিয়ন অফ প্রেসিডেন্ট, যে তৃতীয় যেটা বলেছে অর সেটার থ্রু দিয়ে নিয়েছে। আচ্ছা আচ্ছা, ডিস্টিংগুইশ জুরিস্টের থ্রু দিয়ে কেউ যে জাজমেন্ট করলে তবেই জুরিস্টের মতো তার ক্যাপাবিলিটি থাকবে এরকম তো নয়। কেউ এরকম না হয়েও ভালো নেগোসিয়েটর হতে পারে বা মীমাংসাকারী হতে পারে। যেমন অজিত দোভাল তো খুব ভালো নেগোসিয়েটর, নিশ্চয়ই তোমরা জানো। তো তাকেও তো সুপ্রিম কোর্টের জাজ করে দেওয়া যেতে পারে, কারণ তিনি ভালো নেগোসিয়েট করতে পারেন, তিনি সেটেলমেন্ট করতে পারেন, দুই পক্ষের মধ্যে ঝামেলা মেটাতে পারেন। তো এই টিচার যার মধ্যে রিফ্লেক্টেড মনে হয়েছে রাষ্ট্রপতি তাকে করেছেন। ঠিক আছে, ক্লিয়ার স্যার। হ্যাঁ বলো। ক্লিয়ার স্যার। এবার 18 নম্বর প্রশ্নে যায়। ইন দ্য ল্যান্ডমার্ক কেস সৈয়দ ইফতিকার আন্দ্রাবি ভার্সেস ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA 2006-2026, the Supreme Court granted bail to the accused primarily on which of the following grounds? তাকে বেসিক্যালি PDA এর আন্ডারে অ্যারেস্ট করা হয়েছিল। আন্ডার PDA আর্টিকেল 22 গ্র্যান্টেড হয় না। তো আর্টিকেল 22 সে যদি না পায়, তার মানে তাকে 24 আওয়ার্সের মধ্যে কোর্টে নিয়ে যাওয়ার প্রশ্ন নেই। তো সেটাই ওপরেই রিসেন্টলি আমাদের সুপ্রিম কোর্ট আরো বড় বেঞ্চ তৈরি করার জন্য বলেছে যে এটা নিয়ে আরো ভাবনা চিন্তার প্রয়োজন আছে। যাই হোক, এখানে কি হবে আনসার বলো। একদম 2 সপ্তাহ 1 সপ্তাহ 2 সপ্তাহ আগেকার ইনসিডেন্ট, কিন্তু ব্যাপারটা পুরনো, ব্যাপারটা এরকম নয় যে নতুন বিষয়। 2021 সালের প্রথম এটা ইস্যু হয়। অপশন সি হচ্ছে রাইট আনসার। 5 বছর 9 মাস পর্যন্ত তাকে কোনো রকম ট্রায়াল না করে রেখে দেওয়া হয়েছিল। তো সেটার জন্যই সে ডিমান্ড করে যে তাকে এবার সুযোগ দেওয়া হোক, কারণ নর্মালি আর্টিকেল 21 যার থ্রু দিয়ে আমরা জানি যে স্পিডি ট্রায়াল এটা প্রত্যেকের রাইট, ফান্ডামেন্টাল রাইট। তো স্পিডি ট্রায়াল কোনোভাবেই কোনো অবস্থাতেই ভায়োলেট করা যায় না। তাতে সে যদি পিডি এর আন্ডারে কোনো অ্যারেস্ট হয়, পিডি এর আন্ডারে কোনো অ্যাক্টের মাধ্যমে, তবুও তার স্পিডি ট্রায়ালকে তুমি ভায়োলেট করতে পারো না, এই বলে জাজমেন্ট দিয়েছে। যার ফলে এটা নিয়ে আবার নতুন করে বৃহত্তর বেঞ্চে জাজমেন্টের জন্য বলা হয়েছে। 19 নম্বর প্রশ্ন, ইন হুইচ আর্লিয়ার ল্যান্ডমার্ক জাজমেন্ট ডিড দ্য সুপ্রিম কোর্ট অবজার্ভ দ্যাট দ্য stringent bail provision of UAPA মানে Unlawful Activities and Prevention Act can melt down or be relaxed if there is no likelihood of the trial concluding in the near future? এটা কি উমা বাংলা বলে দিতে হবে? বললে একটু ভালো হতো। ওকে, মানে স্যার বিষয়টা বুঝেছো? আগে বলো। ও স্যার আমি না অনেকেই বলছিনি, দেখুন না, একটু বলে দিন না। যে বুঝেছো কেউ একজন বলো, যে বুঝে গেছো বলে মনে হচ্ছে।
বলছে কোনো একটা মামলায় সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে যে দীর্ঘকাল বা দীর্ঘদিন বিচার না থাকা এই অবস্থায় কাউকে যদি আটকে রাখা হয় সেটা কিন্তু তার ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী, কারণ সেটা আর্টিকেল 21 ভায়োলেট করছে। তো সেই রেসপেক্টে ইউএপিএ মামলায় জামিন মঞ্জুর করা হয় এই ভিত্তিতে যে দীর্ঘকাল ধরে এরকম করে কাউকে আটকে রাখা যায় না, সেটা কোন মামলার মাধ্যমে? কি হবে অ্যান্সার? অপশন এ হচ্ছে রাইট আনসার, কে নাজিব কেস 2021। ইউএপিএ অ্যাক্টের আন্ডারে বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে, আমরা জানি যে সেটা একটা পিডিএ অ্যাক্টের মতো একটি অ্যাক্ট, যেটাই নিবর্তনমূলক আটক আইন বলে আমরা ইন্ডিকেট করি, যার মাধ্যমে কোনো ব্যক্তিকে আটক করলে সেকে ইচ্ছে মতো যতদিন খুশি পুলিশ নিজের কাস্টডিতে রাখতে পারে। প্রথম দফায় আমরা জানি 3 মাস রাখতে পারে, তারপরে আরো রাখা যায়। তো এইটাকে নিয়েই জাজমেন্ট দেয় যে 21 আর্টিকেল মাধ্যমে তো সবসময় আমাদের রাইট টু স্পিডি ট্রায়াল রয়েছে, তাহলে সেটাকে কিভাবে ভায়োলেট করা যায়? তো সেটা ভায়োলেট করা উচিত নয়, তো সেই জন্য তাকে বেল দেওয়া হলো। মানে লাস্টের দুটো কোশ্চেনই প্রায় একই ধরনের বিষয়ের সংক্রান্ত। পরেরটায় যাব, 20 নম্বর প্রশ্ন, হুইচ মেম্বার অফ দি কনস্টিটিউশন অ্যাসেম্বলি ডেসক্রাইব দ্য ডায়েটি প্রিন্সিপাল অ্যাজ এ নোবেল ফিচার অফ দি কনস্টিটিউশন? কে বলেছে? সো অপশন সি। তিনি বলেছিলেন হচ্ছে B. স্যার অপশন সি না? এমন একটা ব্যাংকের চেক যে ব্যাংকে কোনো আমানত নেই, এটা বলেছিলেন আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, সরি কে, এটা বলেছিলেন কেটি শাহ। আর কেটি শাহ বলেছে। এটা হচ্ছে আম্বেদকর। Fourth option B. কেটি শাহ বলেছিলেন, ওইটা দিয়ে কোশ্চেন অলরেডি দিয়েছে যে a check on the bank which payable at convenience of the bank. 21 নম্বর প্রশ্ন, which article empowers parliament to legislate on the state list subject in national interest? কোন আর্টিকেলে বলা আছে জাতীয় স্বার্থে পার্লামেন্ট স্টেট লিস্টের উপর ল ক্রিয়েট করতে পারবে? আর্টিকেল 250। 249 না? ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি এটা পারে তন্ময়। ন্যাশনাল ইন্টারেস্ট। ন্যাশনাল ইন্টারেস্ট নয়। ও সরি, এটা 249। উমা ঠিক বলেছো, 249। 249। এগুলো সবই সেই আর্টিকেল যার মাধ্যমে পার্লামেন্ট ল ক্রিয়েট করতে পারে। প্রত্যেকটা আলাদা আলাদা বিষয় আছে, সেন্টার স্টেট রিলেশনের ক্লাসে সব করানো আছে, একবার দেখে নেবে। The Constituent Assembly functions simultaneously as interim judiciary, provisional parliament, federal court or election commission. প্রভিশনাল একই সঙ্গে আর কি হিসেবে কাজ করেছিল? স্যার বি। 1947 ইন্ডিয়া তো ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, তখন থেকে ভারতবর্ষের ওপর ব্রিটিশ পার্লামেন্টের কর্তৃত্ব চলে গেল, তাই একই সঙ্গে সেই সময় কনস্টিটিউশন অ্যাসেম্বলি পার্লামেন্ট হিসেবেও কাজ করছে, আবার সংবিধান তৈরি করা অথরিটি হিসেবেও কাজ করছে। তো অপশন বি ইজ দ্য কারেক্ট ওয়ান। Which of the following amendments curtailed power of judicial review during the emergency period? 44 তো? জুডিশিয়াল রিভিউয়ের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল, ও না 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 না। বাদ দিয়ে দেওয়া। 44 তো আবার রিস্টোর করা হলো। 44 তো জুডিশিয়ারিকে স্ট্রেংথ করে, স্ট্রেংথেন করে, কিন্তু সেটা তো কেড়ে নেয় না, কেড়ে নেওয়া মানে তো তাকে ক্ষমতাহীন করে দেওয়া। 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন্দিরা গান্ধীর সময় হয়েছিল, সেখানে জুডিশিয়াল রিভিউয়ের পাওয়ার খর্ব করা হয়। The doctrine of pith and substance in Indian federalism was borrowed from, এটা নিশ্চয়ই বলতে হবে। পিথ অ্যান্ড সাবস্টেন্স এর বাংলা আমি বলতে পারবো না, কিন্তু এটা কি সেটা বলে দিচ্ছি। পিথ অ্যান্ড সাবস্টেন্স বলে যে একটা ল, সেই লটা নিয়ত কি, সেই লটা মেনলি কিসের জন্য তৈরি হয়েছে, তার রেসপেক্টে তাকে যাচাই করা উচিত। যদি সেই লটার উদ্দেশ্য বা প্রধান যার জন্য লটা বানানো হয়েছে সেটা যদি
ওকে থাকে তাহলে অন্য কোনো লয়ের সঙ্গে তা ক্লাস করলেও ওই লটা থাকবে। তো উদাহরণ দিই, এগ্রিকালচারের উপর ল কে ক্রিয়েট করে? স্টেট লিস্ট তো স্টেট স্টেট করে। লিস্ট, স্টেট করে। তাহলে এগ্রিকালচারের উপর ল ক্রিয়েট করতে গিয়ে ট্রেড সংক্রান্ত বিষয়েও একটু সামান্য প্রভাব পড়ে গেছে সেই লটা। তাহলে এই লটা পার্লামেন্টের লয়ের সঙ্গে কি ক্লাস করার কথা? তো কারণ পার্লামেন্টের অথরিটি ট্রেডের উপর Yes, ল sir. ক্রিয়েট করা, কিন্তু ল বানিয়ে দিয়েছে স্টেট লেজিসলেচার, যেটা ল বানিয়েছে যেটা রিলেটেড হয়ে পড়েছে ট্রেডের সঙ্গে। তাহলে সেটা কি হবে? যাচাই করা হচ্ছে, চেক করা হচ্ছে, জুডিশিয়ারি তাকে রিভিউ করছে। রিভিউ করতে গিয়ে সে কি করছে? আইনটাকে অবৈধ বলবে কিনা তা দেখার জন্য আগে দেখছে যে আইনটা কি নিয়ে বানানো হয়েছে, ট্রেড নিয়ে বানিয়েছে স্টেট না এগ্রিকালচার নিয়ে বানিয়েছে। যদি দেখে যে না এগ্রিকালচার নিয়েই বানিয়েছে, তাতে ট্রেডের উপর সামান্য প্রভাব পড়ে গেছে, তাহলে এই পিথ অ্যান্ড সাবস্টেন্স অর্থাৎ কি উদ্দেশ্যে বানানো হয়েছে তার রেসপেক্টে এটাকে মান্যতা দেওয়া হবে। বলে যে ঠিক আছে, এই আইনটা অসুবিধা নেই, স্টেট বানিয়েছে ঠিকই, কিন্তু তাও এটা করা যাবে। স্টেটের ক্ষমতা নেই ট্রেডের উপর ল বানানোর, কিন্তু যেহেতু তার প্রধান উদ্দেশ্য ছিল এগ্রিকালচারের উপর ল বানানো, তা কিনা কানেক্টেড হয়ে গেছে ট্রেডের সঙ্গে, তাই এই আইনটা থাকবে। সে এটা ম্যাল প্র্যাকটিস করেনি, এটা তার কিছু করার নেই, কানেক্টেড হয়ে গেছে। তো এইভাবে পিথস অ্যান্ড সাবস্টেন্সের মাধ্যমে জুডিশিয়ারি সেটার সেটেলমেন্ট করে, সেই আইনটার বৈধতা বিচার করে। বোঝা গেছে? Yes, sir. হ্যাঁ স্যার। কানাডা হবে স্যার। স্বাভাবিকভাবেই এত ভাবার দরকারই ছিল না। আমাদের ভারতবর্ষের সেন্ট্রাল স্টেট রিলেশনের কনসেপ্ট মানেই দ্যাট ইজ টেকেন ফ্রম কানাডা। Which committee recommended the establishment of interstate council? Rajamannar Committee, Sarkaria Commission, Punchi Commission আর বলবন্ত রায় মেহতা কমিটি? তো সরকারি সরকারিয়া কমিশন কবে তৈরি হয়েছে? 1990। আর সরকারি কমিশন কবে রিপোর্ট দিয়েছে? 83 থেকে 87। Next question. Under Article 356, President's rule can initially remain in force for 3 months, 6 months, 3 years, 2 years. 6 মান্থ। 6 months. ইজি প্রশ্ন, 6 মাস থাকতে পারে, 6 মাস করে এটাকে বাড়াতে হবে। Which case is considered the foundation of judicial activism in India? জুডিশিয়াল অ্যাক্টিভিজমের সূচনা করে কোন আইন? স্যার একে গোপালন কেস। মানেকা গান্ধী কেসের মাধ্যমে আর্টিকেল 21 এর ব্রড ইন্টারপ্রিটেশন করা হয় এবং ভারতবর্ষে প্রসিডিওর এস্টাবলিশ বাই ল এর পাশাপাশি ডিউ প্রসেসকেও মান্যতা দেওয়া হয়। দ্যাট ইজ ইন্ডিকেটেড জাস্ট, ফেয়ার অ্যান্ড রিজনেবল চেক আউট করে তবেই কোনো একটা আইনকে ইমপ্লিমেন্ট করা উচিত। দ্যাট ইজ টেকেন ফ্রম আমেরিকান কনসেপ্ট। আর এর মাধ্যমে প্রথম পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের যে সূচনা বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মতো বিষয়কে যে গুরুত্ব দেওয়া উচিত সেটাকেও মান্যতা দেওয়া হয়। বি.আর. কৃষ্ণায়ারের কথা বলছিলাম একটু আগেই, পিআইএল এর অন্যতম আরেকজন ব্যক্তি, পি.এন. ভগবতীর পাশাপাশি, সেটারও সূচনা বলতে পারো এই মানেকা গান্ধী কেসের হাত। তাই এটাকে আমরা জুডিশিয়াল অ্যাক্টিভিজমের সূচনা বলি। The committed judiciary debate became prominent during the tenure of, কোন সময় কমিটেড জুডিশিয়ারি নিয়ে ডিবেট তৈরি হয়? জওহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী নাকি মোরারজি দেশাই? ও স্যার কমিটেড জুডিশিয়ারি মানে কি? মানে মানেটা বোঝাতে চাইছে। কমিটেড জুডিশিয়ারি মানে জুডিশিয়ারি কমিটমেন্ট করে নিয়েছিল সেই সময়। জুডিশিয়াল সুপ্রিমেসির জায়গায় জুডিশিয়ারি তখন কমিটেড ওয়েতে কাজ করছিল। এটা যদি জুডিশিয়ারির তরফ থেকে আবার তা বলবে না, কিন্তু স্যার সিওর হবে থেকে সেটা বলে। এটা স্টার্টিং হয় মোটামুটি বলতে পারো ওই কেশবানন্দ ভারতী কেস বা তারপরে আরো যেগুলো হয়েছে, মিনার্ভা মিল কেস, তার আগে গোলকনাথ কেস, এগুলোর সঙ্গে সূচনা হয়।
আর তারপরে এটা একদম আলটিমেটামে পৌঁছায় যখন হচ্ছে ওই হেভিয়াস কর্পাস কেস আসছে এবং তারপরে ব্যাংক ন্যাশনালাইজেশন কেস, এই পুরো সময়কালটাই কমিটেড জুডিশিয়ারি ডিবেটটা তৈরি হয়, যেটা পুরোটাই ইন্দিরা গান্ধীর সময়কে ইন্ডিকেট করছে। The concept of committed judiciary in India refers to a controversial period during the late 1960s, মানে 67 এর সময় থেকে, and 70s, যখন প্রাইম মিনিস্টার ছিলেন ইন্দিরা গান্ধী, where the executive sought a judiciary that was aligned with or committed to a ruling party's socialist ideology, socio-economic goals and political agenda, যার ফলে হেভিয়াস কর্পাসের মতো কেসের জাজমেন্ট দেওয়া হয় যে ডিউরিং এমার্জেন্সি টাইম কারোর ফান্ডামেন্টাল রাইট প্রোটেক্টেড থাকবে না। বোঝা গেছে উমা? হ্যাঁ স্যার। The power of governor to reserve a bill for the consideration of the president is mentioned in Article 163, 200, 213 and 201. sir. স্যার 200। গভর্নরের জন্য রিজার্ভ করা রিজার্ভেশন অফ বিল কত নম্বর ধারায় আছে? 200 তো অ্যাসেন্ট অন বিল, ও সরি স্যার 201 স্যার। এটা অ্যাসেন্ট অন বিল। এবার এই অ্যাসেন্ট অন বিলের ক্ষেত্রে ভেটো প্রয়োগ করতে পারে বা সাইন করতে পারে। আর যদি রিজার্ভেশনের বিলের বিষয় হয় তাহলে সেটা 201, 213তে হচ্ছে অর্ডিন্যান্স, আর 163তে হচ্ছে যেটা গভর্নরের ডিসক্রিশনারি পাওয়ার করো বা অফিস অফ দি সিএম এন্ড স্টেট কাউন্সিল অফ মিনিস্টার বলতে পারো। সো ওয়ান সিটা ক্লজ 1 হবে না স্যার? হ্যাঁ, এটা বলছি যে ক্লজ 1 হলে সেটা ডিসকাশনি পাওয়ার স্পষ্ট করে বলা যায়, না হলে আমরা অফিস অফ সিএম এন্ড স্টেট কাউন্সিল অফ মিনিস্টার বলবো। চলে আসবো 30 নম্বর প্রশ্ন, হুইচ কেস এস্টাবলিশ দ্যাট সেকুলারিজম ইজ আ পার্ট অফ বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন? বোমাই কেস, 1984 বোমাই কেসে বলা হয় বেসিক স্ট্রাকচার ইজ আ পার্ট অফ বেসিক, secularism is a part of basic structure. The anti-defection law does not apply to Lok Sabha members, Rajya Sabha members, Legislative Council members, naki presiding officer after resignation from party. So option D. প্লিজ স্যার। Option D is the right one. তার জন্য এটা অ্যাপ্লিকেবল হয় না, কারণ তিনি অলরেডি নিউট্রাল ওয়েতেই থাকছেন। ফলে তিনি যদি স্বেচ্ছায় দল ত্যাগ করেন, তিনি তার নিউট্রালিটি প্রমাণ করার জন্য দলীয় সদস্যপদ ত্যাগ করতে পারেন, তার জন্য অ্যান্টি ডিফেকশন অ্যাক্ট কার্যকরী হয় না। দুটো কারণে, একটা টেকনিক্যাল কজ, তিনি নিজেকে রিজাইন মানে নিজেকে কিভাবে ডিসকোয়ালিফাই করবেন, আর দ্বিতীয়ত হচ্ছে তার যে ভূমিকা, সেই ভূমিকাটাই নিউট্রাল। ফলে সে যদি দল থেকে সদস্যপদ ত্যাগ করে তাহলে সেটা কখনোই তার পদকে বরং আরো গৌরবান্বিত করে, নাকি তাকে অ্যান্টি ডিফেকশন অ্যাক্টের আওতায় তাকে অন্যায় বলে ইন্ডিকেট করা। Which committee is known as the twin sister of the Public Accounts Committee? Estimate Committee, Committee on Public Undertaking Rules. হ্যাঁ, এস্টিমেট কমিটি। এস্টিমেট কমিটি। এস্টিমেট কমিটি, এটা এমভি পাইলির স্টেটমেন্ট। তিনি বলেছেন যে এই দুটো কমিটি সরকারের সমালোচনা করে, so that's why এরা twin sister. The Satish Chandra Committee was appointed to recommend electoral reforms, review Panchayati Raj institution, review and evaluate the system of selection in higher levels civil service, and examine the center state relation. Satish Chandra Committee. Right answer হচ্ছে অপশন সি, রিভিউ অ্যান্ড ইভালুয়েট দ্য সিস্টেম অফ সিভিল সার্ভিস। এই 1989-এ রিপোর্ট জমা দেয়, যার উপর বেস করেই আমরা দেখবো একাধিক রেকমেন্ডেশন গ্রহণ করা হয়, লাইক স্টিয়ারিং ইন্ডিয়ান ব্যুরোক্রেটিক রিক্রুটমেন্ট টুয়ার্ডস আ মোর ব্যালেন্স, মেরিট বেসড অ্যান্ড অ্যানালিটিক্যালি রিগোরাস ইভ্যালুয়েশন সিস্টেম, যার জন্য ইন্টারভিউতেই হাইয়েস্ট নাম্বার অফ মানে প্রচুর মার্কস রাখা থাকে যে কোনো সিভিল সার্ভিস পরীক্ষাতে। এগুলো সব সতীশ চন্দ্র কমিটির রেকমেন্ডেশনের ভিত্তিতেই ফলো করা হয়। Question number 34, under Article 243B of the Constitution of India, Panchayat at the intermediate level by not be constituted in a state having a population not exceeding 10 lakhs, 15 lakhs, 20 lakhs or 25 lakhs. স্যার 10 lakhs।
2 মিলিয়ন তো 10 লাখ কোথা থেকে হবে? 20 লাখ। সরি 2 মিলিয়ন স্যার, 20 লাখ স্যার, 2 মিলিয়ন ছিল ওটা, সরি স্যার, গোয়া, কাউন্টিং এ ভুল সিকিমে হয়েছে নেই, আমার। নাগাল্যান্ডে, মেঘালয়, মিজোরামে নেই, এগুলোতে হচ্ছে নেই এই জন্য। গোয়া, মিজোরাম, গোয়া, সিকিমের মতো স্টেটগুলোতে 2 টিয়ার সিস্টেম ফলো হয়, মিডিল টিয়ারটা থাকে না, মানে পঞ্চায়েত সমিতি থাকে না, ব্লক লেভেলটা থাকে না। আর এই নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরামের মতো নর্থ ইস্টের স্টেটগুলোতে ওখানে অটোনমাস ট্রাইবাল ডিস্ট্রিক্ট কাউন্সিলের মাধ্যমে ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়, ওখানে পঞ্চায়েতের কনসেপ্টটাই এরকম নয়, অন্যরকম। চলে আসবো 35, the National Commission for Scheduled Tribe was created through 65 amendment, 77 amendment, 89 amendment নাকি 92 amendment? 89 amendment আর্টিকেল ভুলে গেছি। শিডিউল ট্রাইবস 38 এ। right. Next question 36, the Election Commission was made a multi-membered body in which year? স্যার 1985 তো। টিএন সেশন যা কোর্টে কেস করলো 1985 সাল থেকে ওয়েট করলো কেন তাহলে? ও আচ্ছা স্যার, হ্যাঁ 89 মনে হচ্ছে স্যার, অপশন বি। অপশন সি 1993। এটাও তোমাদের ইলেকশনের প্রভিশন যে তাই করিয়েছিলাম সেখানে দেখবে করানো আছে, পুরো কবে কি কি হয়েছিল স্টেপ বাই স্টেপ সবগুলো দেওয়া আছে, দেখে নেবে। হুইচ আর্টিকেল এম্পাওয়ার্ড দ্য সুপ্রিম কোর্ট টু ট্রান্সফার কেস বিটুইন হাই কোর্ট? একটা কোর্ট থেকে একটা কোর্টে ট্রান্সফার করতে পারে কোন আর্টিকেলের থ্রু দিয়ে? আর্টিকেল 131, 136, 139A আর 142। সুপ্রিম কোর্টের পাওয়ার স্যার 139 ক্লজ এ। 139 ক্লজ এ, একদম ঠিক বলেছেন। The term quasi-federal for the Indian Constitution was used by Dicey, Casey Ware, Ivor Jennings and Granville Austin. অপশন বি, কেসি হয়। কেসি হয়। ফেডারেল সিস্টেমের সঙ্গে কোয়াসি ফেডারেল সিস্টেমের কানেকশন উইথ কানাডিয়ান মডেল, তো দ্যাটস ওয়াই এটাকে তিনি কোয়াসি ফেডারেল বলে উল্লেখ করেছিলেন। In which landmark judgment did the Supreme Court of India extensively deploy the doctrine of constitutional morality to hold that popular social biases or majoritarian views cannot override the fundamental right to equality and personal liberty? এটা বাংলা ইংলিশে বলতে হবে, এটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে বুঝলাম না স্যার। কোন সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ বা ঐতিহাসিক মামলাতে সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনাল মোরালিটির ডক্ট্রিনটাকে প্রয়োগ করেছিলেন, যা বলে যে যতই সমাজ ব্যবস্থা, যতই দেশের মানুষজন কোন একটা বিষয়ের বিরোধিতা করুক, যদি সেটা কনস্টিটিউশনাল মোরালিটি অনুযায়ী সঠিক হয়, তাহলে সেই ইকুয়ালিটি এবং সেই মোরালিটির কনসেপ্টটাকে গুরুত্ব দিতে হবে, নাকি জনগণের বা সোসাইটির যে কনসেপ্ট আছে তাকে গুরুত্ব দিতে হবে। তার মানে সোসাইটিকে গুরুত্ব না দিয়ে কনস্টিটিউশন মোরালিটির উপর জোর দিতে হবে। এটা কোনো সময় ভায়োলেট করা যায় না। এটা আম্বেদকরের কনসেপ্ট ছিল। আম্বেদকর প্রথম কনস্টিটিউশন মোরালিটির কথা গণপরিষদে বলেন যে আমরা যেভাবে সংবিধানটা তৈরি করছি, হতে পারে এটা সমাজ ব্যবস্থার সঙ্গে খাপ খাচ্ছে না, কারণ আমরা আমাদের সংবিধানটা এমন একটা সমাজ ব্যবস্থায় তৈরি করছি যেখানে অধিকাংশ মানুষ কুসংস্কারাচ্ছন্ন। যেমন উদাহরণ হিসেবে আমরা আর্টিকেল 17 এর কথা বলতে পারি। আর্টিকেল 17 বলছে জাতপাত মানা উচিত নয়, আর আজকের দিনে এখন আমরা জাতপাতের অনেক কিছু ফলো করি। আমাদের আর্টিকেল 51A পরে আমরা 51A এর মধ্যে দেখবো, সেখানে ফান্ডামেন্টাল ডিউটিতে আছে কুসংস্কার মন থেকে দূর করা। এখনো আমরা কুসংস্কার ফলো করি। তাহলে এইগুলো কনস্টিটিউশন মোরালিটি কিন্তু মান্যতা দেয় না। যদি কনস্টিটিউশন মোরালিটিকে মান্যতা দিতে হয়, তাহলে আর্টিকেল 70 কে ইমপ্লিমেন্ট করতে হবে। আর সমাজে যদি কোনো মানুষজন বলে যে না এই উঁচু নিচু জাত মানতে হবে, ব্রাহ্মণ ছাড়া অন্য কাউকে দিয়ে পুজো দেওয়ানো যাবে না, এইসব যদি স্টিরিওটাইপ কনসেপ্টের সঙ্গে থেকে থাকে, তাহলে তো কনস্টিটিউশন মোরালিটিকে গুরুত্ব দেওয়া যাবে না, তাহলে তো জনগণ যা বলবে তাই শুনতে হবে, তো সেটা করা যাবে না। সেটা হতে পারে সোশ্যাল বায়াসনেস রয়েছে, কোনো মেজরিটিয়ান মানে জনগণের অধিকাংশ মানুষ সেটাকে চাইছে না, তবুও ফান্ডামেন্টাল রাইট কিন্তু এই কনস্টিটিউশন মোরালিটি ডক্ট্রিনকে গুরুত্ব দেবে। তো কোন কেসে এটা
ফলো করা হয়? শ্রেয়া সিংঘল কেস, নাকি নবতেজ সিং জোহর কেস, নাকি সায়রা বানো কেস, নাকি সুরেশ কুমার কৌশল কেস? এটার উপর অলরেডি, মানে এটা নিয়ে নয়, এটা রিলেটেড বিষয়ের উপর অলরেডি বিসিএস এর প্রিলিমস এ কোশ্চেন দিয়েছিল। বি হবে কি? এক্স্যাক্টলি, নবতেজ সিং জোহর কেস, যেটা সেকশন 377 সেম সেক্স রিলেশনকে অবৈধ, মানে যেটাকে ক্রিমিনালাইজ করা হয়েছিল আগে, সেটাকে ডিক্রিমিনালাইজ করা হয় এবং বলা হয় এটা আর কোনো অপরাধ নয়। এলজিবিটি কিউ সেইট। কারণ সমাজ এখনো অবধি সেম সেক্স রিলেশনকে খারাপ চোখে দেখে, তাহলে সেই খারাপ চোখে দেখে বলে কোর্ট বলবে না হ্যাঁ এটা খারাপ, এটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি হিসেবে ধরাও। কোর্ট বলছে যে কনস্টিটিউশন মোরালিটিকে আমাকে মাথায় রাখতে হবে। কনস্টিটিউশন মোরালিটি বলে যে ব্যক্তিগত চয়েসের মধ্যে পড়ে, পার্সোনাল লিবার্টির মধ্যে পড়ে আমার আমার ডিজায়ারের বিষয়। তো সেই জন্য এটা আমার পার্সোনাল চয়েস, তাই আমি সেম সেক্স রিলেশন রাখতে পারি। তাই এখন থেকে 377 নম্বর সেকশনে যে এটাকে ক্রিমিনাল অ্যাক্টিভিটি হিসেবে ইন্ডিকেট করা হতো, সেটা আর করা হবে না। পিনাল কোড থেকে এটাকে বাদ দিয়ে দেওয়া হলো। এবং নতুন যে আমাদের এখন বিএনএস তৈরি হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা, সেখানেও এটাকে ডিক্রিমিনালাইজই করা আছে। তো সেটাই হচ্ছে ডক্ট্রিন অফ কনস্টিটিউশন মোরালিটি। এটা সবাই বুঝতে পেরেছো? কেউ কিছু বলেই না। বুঝেছো হ্যাঁ তো? স্যার, হ্যাঁ হ্যাঁ। পরেরটা যাই, 40 নম্বর প্রশ্ন, হুইচ অফ দি ফলোইং কম্বিনেশন কারেক্টলি রিপ্রেজেন্টস দ্য 5 মেম্বার্স হু কম্প্রাইজ দ্য সিলেকশন কমিটি অফ লোকপাল আন্ডার দি লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত অ্যাক্ট? প্রথমটা হচ্ছে প্রাইম মিনিস্টার, স্পিকার, লিডার অফ অপোজিশন আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া or nominee আর আছে an eminent jurist। তারপর হচ্ছে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, লিডার অফ দি অপোজিশন ইন রাজ্যসভা, ইউনিয়ন হোম মিনিস্টার। তারপর হচ্ছে প্রাইম মিনিস্টার, স্পিকার, ইউনিয়ন হোম মিনিস্টার, লিডার অফ অপোজিশন ইন রাজ্যসভা, চিফ জাস্টিস। তারপর হচ্ছে প্রেসিডেন্ট, স্পিকার, লিডার অফ দি অপোজিশন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যান্ড এমিনেন্ট জুরিস্ট। অপশন ডি মনে হয়। বাকিরা সি মনে হচ্ছে স্যার। স্যার মেবি ডি। চিফ জাস্টিস সবসময় থাকবে তার কোনো গ্যারান্টেশন নেই। চিফ জাস্টিস অন্য কাউকে নমিনি করেও সেন্ড করতে পারে। সো দিস ইজ দ্য ডিফারেন্স। অপশন এ হচ্ছে রাইট আনসার। অ্যাকর্ডিং টু সেকশন 4 clause 1, এটা পরে কিন্তু মডিফাই করা হয়েছে, করে এই লিডার অফ দি অপোজিশনের বিষয়টাকে যুক্ত করা হয়েছে। কারণ তখন প্রথমে স্টার্টিং এ কি হতো, আগে অপোজিশন লিডার না থাকলে সেটাকে ভ্যাকেন্ট করে দেওয়া হয়েছিল, তাই তখন থেকে এটাকে একটুখানি মডিফাই করে এখন বলা হয়েছে যে সিঙ্গেল যে লার্জেস্ট পার্টি থাকবে হাউসে, লোকসভার, তাকেই অথরিটি দেওয়া হবে। এবং এভাবেই কিন্তু আমাদের প্রথম যে লোকপাল অ্যাপয়েন্টেড হয়েছিল, সেটা ওই মডিফিকেশন করার পরেই করা। তো রাইট আনসার হচ্ছে অপশন এ। পরের প্রশ্ন 41, হুইচ নোটেড আমেরিকান এক্সপার্ট অন পাবলিক administration famously criticized the Indian audit system and recommended that the office of the CAG should be abolished? কে বলেছেন CAG এর অফিসটাকে অ্যাবলিশ করে দেওয়া উচিত? নিকোলাস হেনরি, পল এইচ অ্যাপলবি, উড্রো উইলসন আর কেসি ওয়্যার? ওকে, টাইম ওয়েস্ট করে লাভ নেই। পল এইচ অ্যাপলবি বলেন, তিনি আমাদের ভারতবর্ষ 1953 থেকে 56 এর যে সার্ভে, তার উপর বেস করে তিনি এই বক্তব্য রাখেন যে ভারতে ক্যাগের পোস্টটা সেভাবে কোনো ভূমিকা নেই, যেমনটি ইউকেতে আছে, তাই এটাকে না রাখলেই পারে। কারণ এর কোনো রকম কোনো কন্ট্রোলিং এর অথরিটি নেই, শুধু অডিটিং করে এর কাজ। Next question 42, in the context of Indian polity, how has the advent of multi-party coalition governments structurally impacted the federal nature of the political system? Option পড়ো, the answer করো। বাংলাটা বলে দেবো। ভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে বহুদলীয় যে জোট সরকার ব্যবস্থা বা মাল্টি পার্টি কোয়ালিশন সিস্টেম রয়েছে,
সেই রাজনৈতিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রীয় চরিত্রকে বা আমাদের ফেডারেল সিস্টেমের যে ফিচার্স তাকে কিভাবে প্রভাবিত করছে। অপশন আছে, প্রথমেরটা হচ্ছে এটা কেন্দ্রীয় শাসন বিভাগের হাতে প্রশাসনিক ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ ঘটিয়েছে। দ্বিতীয়টা বলছে এটা আঞ্চলিক দলগুলোকে অধিক প্রভাব দিয়েছে যাতে রাজনৈতিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্র ব্যবস্থা শক্তিশালী হয়ে ওঠে। সি বলছে এটা রাজ্য স্তরের নেতাদের রাজনৈতিক দর কষাকষির ক্ষমতাকে সম্পূর্ণভাবে উইক করে দিয়েছে, দুর্বল করে দিয়েছে। আর ডি বলছে এটি আইন প্রণয়ন প্রক্রিয়া রাজ্যসভাকে অপ্রয়োজনীয় করে তুলেছে। স্যার বি হবে স্যার তাহলে। বি। স্যার বাংলাটা না বলে পারতাম না। যে এটা আমাদের ভারতবর্ষের জোট সরকারের যে সিস্টেম বা কোয়ালিশন সিস্টেম, সেটা জাতীয় দলগুলোকে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য আঞ্চলিক দলগুলোর সমর্থনের উপর নির্ভর করতে হয়। এর ফলে কেন্দ্রীয় সরকার একা একা সব করতে পারে না, আঞ্চলিক স্বার্থ রাজ্যগুলোর যে আঞ্চলিক দলের যে দাবি দাওয়া তাদের গুলোকেও রাখতে হয়। এভাবে কি করছে যে বিকেন্দ্রীকরণ হচ্ছে, কেন্দ্রের অতিরিক্ত ক্ষমতাটাকে এখানে ম্লান করে দিচ্ছে, রাজ্যের গুরুত্বকেও তাকে মাথায় রেখে কাজ করতে হচ্ছে। তাহলে এটা কি করছে, ফেডারেল সিস্টেমকে আরো স্ট্রং করছে। সো দিস ইজ দ্য ওয়ে রিজনাল পার্টির ভূমিকা বা কোয়ালিশন গভর্নমেন্টের ভূমিকা এখানে গুরুত্ব। বুঝতে পেরেছো সবাই? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। The position of visitor in central university is mainly associated with state government, judiciary, central government structure of the universities নাকি election commission? বোকা বোকা অপশন হয়ে গেছে, যাক ঠিক আছে করো। এটা তো বোঝা যাচ্ছে নাকি না বোঝা যাচ্ছে না, বলেই দিচ্ছে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি দরকার ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্ট্রাকচার। সেন্ট্রাল ইউনিভার্সিটি বলে দিয়ে ইউনিভার্সিটি হয়ে গেছে আজকে। সো ইম্পর্টেন্ট স্ট্রাকচার যেটা হচ্ছে ভিজিটার প্রেসিডেন্টকে বলা হয়, চ্যান্সেলর অ্যাপয়েন্টেড হয়, সেরেমোনিয়ালি হেড হিসেবে কাজ করেন তিনি, আর ভাইস চ্যান্সেলর তিনি এক্সিকিউটিভ অ্যাকচুয়াল কাজ হিসেবে মানে রিয়েল পাওয়ার হিসেবে তিনি কাজ করেন। যেটা স্টেট ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে গভর্নর হচ্ছে চ্যান্সেলর আর অ্যাপয়েন্টেড থাকে ভাইস চ্যান্সেলর গভর্নরের দ্বারা। ওটা সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্ষেত্রে ভিজিটার হিসেবে প্রেসিডেন্ট থাকে। অ্যাজারসন রিজন প্রশ্ন, ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন স্টিমুলেটস ইনক্রিজড পলিটিক্যাল পার্টিসিপেশন। রিজন বলছে ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন হ্যাজ দ্য ক্যাপাসিটি টু রিডিউস পভার্টি, ইনইকুয়ালিটি অ্যান্ড সোশ্যাল এক্সক্লুশন। নাও ফাইন্ড আউট দ্য কারেক্ট ওয়ান। এ আর ঠিক এবং কারেক্ট এক্সপ্লেনেশন, পরেরটা দুটো ঠিক কিন্তু এক্সপ্লেনেশন ঠিক নেই। সি এরটা হচ্ছে এ ঠিক আর ভুল, আর ডি এরটা হচ্ছে এ ভুল আর ঠিক। স্যার অপশন বি। অপশন বি দুটোর কারেক্ট আছে কিন্তু এটা এক্সপ্লেনেশনটা ঠিক নেই। একদমই ঠিক বলেছো। ইন্ডিভিজুয়ালি দুটোই কারেক্ট কিন্তু সঠিক এক্সপ্লেনেশন নয়, ওর সঙ্গে ডিরেক্টলি কোনো কানেকশন নেই। পরের প্রশ্ন, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বিকাম হাইলি অ্যাক্টিভ ইন মেনি পাবলিক ইস্যুজ। রিজন বলছে লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ ইনঅ্যাক্টিভিটি ক্রিয়েটেড কনসার্ন অ্যাবাউট জুডিশিয়াল ওভাররিচ। তো নাও এ কারেক্ট, ওই একই রকম অপশন কারেক্ট এবং এক্সপ্লেনেশন কারেক্ট, দুটোই কারেক্ট, এক্সপ্লেনেশন কারেক্ট, তারপর একটা দুটোই কারেক্ট কিন্তু এক্সপ্লেনেশন ভুল, তারপরটা এ ঠিক বি ভুল, তারপর আর ভুল, আর তারপর একটা হচ্ছে এ ভুল আর ঠিক। করো। তার মানে হচ্ছে জুডিশিয়ারি পাবলিক ইস্যু নিয়ে কি হয়, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন গ্রহণ করে, দিয়ে জুডিশিয়ারি কি অ্যাক্টিভ হয়? তো জুডিশিয়ারি কখন অ্যাক্টিভ হয়, কি এক্সাম্পল দিয়েছিলাম, যখন লেজিসলেটিভ এক্সিকিউটিভ অপ্রয়োজনীয়ভাবে তার কাজগুলো ঠিকভাবে না করে বা সে সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করে না, সংবিধান বিরুদ্ধ কাজকর্ম করে, তখন গিয়ে জুডিশিয়ারি অ্যাক্টিভ হয়। তার মানে এটার সঙ্গে কানেক্টেড রয়েছে এবং এই অ্যাক্টিভিটিটাকেই ওভাররিচ বলে তারা সমালোচনা করে। তো একদম সঠিক এবং সঠিক ব্যাখ্যা। কানেকশন বুঝতে পেরেছো সবাই? ইয়েস স্যার। না স্যার। একটু কনসেপচুয়াল কোশ্চেন দিলে মুশকিল হলে মুশকিল। Which of the following statement best describe the structural evolution of horizontal relationship between part 3 and part 4 from the Champakam Darirajan case to the Minerva Mill case? Option দেখো, shift from complete parity to the absolute subordinate of fundamental right to DPSPs,
shift from a strict literal views of fundamental rights supremacy to a balanced architecture of harmonious coexistence. C, shift from judicial review over DPSPs to making DPSP completely enforceable in a court of law. Or D, shift from absolute legislative supremacy to absolute judicial supremacy over social welfare laws. কি হবে? হরাইজন্টাল মানে কি? দুটো হয়, একটা হয় যে ভার্টিক্যাল রিলেশন হয়। ভার্টিক্যাল মানে কি? টপ টু বটম বা বটম টু টপ, এটা হচ্ছে হরাইজন্টাল, সরি এটাই হচ্ছে ভার্টিক্যাল। আর হরাইজন্টাল হচ্ছে দুটোই পাশাপাশি থাকা, প্যারালাল। সমান্তরাল ভাবে থাকা। তাহলে আমাদের মিনার্ভা মিল কেসে কি বলেছিল? ডিপিএসপি আর ফান্ডামেন্টাল রাইটস কি হবে? হারমোনিয়াস কনস্ট্রাকশন বা কোএক্সিস্টেন্স থাকবে না? তাহলে হারমোনিয়াস কোএক্সিস্টেন্স এটাতে পৌঁছই। তার আগে কি ছিল? চম্পাকম দররাজন কেসে সেখানে কিন্তু স্ট্রিক্ট লিটারালি ভিউ ফান্ডামেন্টাল রাইটসকে বেশি পাওয়ারফুল করা হয়েছিল। সেখান থেকে আর্কিটেক্টটা নিয়ে আসা হয় এটা, যে তখনই ওভারডুজ মানে ক্ষমতা বেশি লাভ করবে যখন ক্ল্যাশ করবে, না হলে দুটোই একে অন্যের পরিপূরক হিসেবে থাকবে। সো অপশন বি This ইজ দ্য কারেক্ট ওয়ান। চলে আসবো নেক্সট ওয়ান। আচ্ছা তাহলে আমি যদি বলে যে এটা যদি বলে যে ভার্টিক্যাল রিলেশন রয়েছে এরকম কোনো বিষয় বলো, কি হবে? ভার্টিক্যাল রিলেশন বিটুইন কাদের মধ্যে? হরাইজন্টাল রিলেশন ফান্ডামেন্টাল রাইট ডিপিএসপি সঙ্গে হতে পারে, আর ভার্টিক্যাল রিলেশন হতে পারে সেন্টার স্টেট রিলেশনে, সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের সঙ্গে। সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট হচ্ছে ওপরের দিকে থাকবে আর স্টেট গভর্নমেন্ট তার নিচে থাকবে। এভাবে আমাদের ফেডারেল রিলেশন রয়েছে, that is called vertical relation. Regarding the high level selection committee for the Lokpal, which current dignitary serves as the chairperson of the anti-corruption ombudsman বা Lokpal as of 2026? অবশ্যই এটা এখানে চেয়ারম্যান কে বলছে, চেয়ারম্যান অফ লোকপাল কে আছে? জাস্টিস পিনাকি চন্দ্র ঘোষ, প্রদীপ কুমার মাহান্তি, অজয় মানিক রাও খানবিলকার, আর হচ্ছে জাস্টিস মনমোহন। পিনাকি চন্দ্র ঘোষ 26 বলছে। এটা তো টার্ম শেষ হয়ে গেছে 2024 সালে, হ্যাঁ হ্যাঁ শোনাচ্ছে। পড়িয়েছে এটাও তোমাদের। কেউ জানো না? নিউজ পেপারের মধ্যে মধ্যে দেয়। জি স্যার, ওই অজয় মানিক রাও। অজয় মানিক রাও খানবিলকার, এক্স্যাক্ট। 48 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য কারেন্ট লোকায়ুক্ত অফ ওয়েস্ট বেঙ্গল টেকিং ওভার দ্য অ্যান্টি করাপশন ombudsman অফিস ফলোইং দ্য কমপ্লিশন অফ জাস্টিস অসীম কুমার রয়ের টেনিওর? লোকপালের নামই জানি না, বা লোকায়ুক্ত ওয়েস্ট বেঙ্গলের নাকি, না বলা যাবে? স্যার পড়েছিলাম বলে যাবে। এটা রবীন্দ্রনাথ সামন্ত। ভেরি গুড, রবীন্দ্রনাথ সামন্ত ইজ দ্য লোকায়ুক্ত অফ ওয়েস্ট বেঙ্গল। 2023 সাল থেকে তিনি আছেন। এরা কোনো কাজ করে কোথাও দেখেছো? মানে লোকায়ুক্তের কাছে গ্রিভেন্সেস পাওয়া যায়, পাবলিক গ্রিভেন্সেস। মানে ওয়েস্ট বেঙ্গলের কোনো এমএলএ এর বিরুদ্ধে অভিযোগ করতে হলে, মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করতে হলে এই লোকায়ুক্তে গিয়ে করতে হয়। আজ অব্দি তো কিছু অ্যাক্টিভিটি দেখলাম না আমি। সেম লাইক লোকপালও তাই, গোটা ভারতবর্ষের যে কোনো পদাধিকারীর বিরুদ্ধে করা যায় কি। তার মানে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে লোকায়ুক্তের কাছে কেস করা যায়, ঠিক আছে। নেক্সট 49, ফেমাস political strategist Prashant Kishore officially launched his new political party in October 2024. What is the name of this political outfit? Bihar Navanirman Morcha, Jan Suraj Party, Lok Swaraj Dal, or Rashtriya Vikas Party? অপশন বি, জন সুরাজ পার্টি। Jan Suraj Party is the correct one. একদম ঠিক। হেরে গোহারা হয়ে গেছে বিহারের ইলেকশন। 50 নম্বর কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং ইজ দ্য কারেন্ট ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া সার্ভিং অ্যাজ দ্য চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অফ বিক্রম মিশ্রি।
বিক্রম মিশ্রি। তো ফরেন মিনিস্টার হচ্ছে সুব্রমণিয়াম জয়শঙ্কর আর সেক্রেটারি হচ্ছেন বিক্রম মিশ্রি। তো 35 ফরেন সেক্রেটারি তিনি, 35 এবং 2024 সালের 15 জুলাই থেকে তিনি রয়েছেন এই পদে। তো আজকে এই 50টায় প্রশ্ন ছিল, কেমন ছিল প্রশ্নগুলো? ঠিকঠাক ছিল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে নেক্সট আবার উইকে এরকমই আবার প্রশ্ন থাকবে। হ্যাঁ হ্যাঁ বলো স্যার, বলো। ওই 3 বা 4 নম্বরের কোশ্চেনটা একবার বুঝিয়ে দিন না। ওই যে টার্মস তার পজিশনে ফিক্সড থাকবে, ওটা প্রেসিডেন্ট যেটা অল ছিল ওই কোশ্চেনটা। এটা প্রেসিডেন্ট অপশন ছিল, প্রেসিডেন্ট, গভর্নর আর সিএম ছিল, আর অল অফ দিস ছিল। ডক্ট্রিন অফ প্লেজার মনে আছে? 3ও নয় 4ও নয়, 6 নম্বর প্রশ্ন। এটা 6 নম্বরটা। ডক্ট্রিন অফ প্লেজার মনে আছে? 310 নম্বর আর্টিকেলে আছে যে কোনো পোস্ট হোল্ডার কার সন্তুষ্টির উপর তার পোস্টে থাকেন। All ministers of the union are hold their office during the pleasure of president. Are all ministers of the state council of ministers hold their office during the pleasure of governor. Because এদের কোনো fixed term হয় না, they are hold their office on the basis of the majority in lower house. মন্ত্রিসভার মেম্বাররা সবসময় লোয়ার হাউসের যে কার্যকাল তার উপর নির্ভর করে। যদি লোয়ার হাউসে তাদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যায় তাহলে কার্যকাল শেষ হওয়ার আগেই তাদেরকে পদ থেকে সরিয়ে দেবে। তো এই জন্য তাদের পদের কোনো ফিক্সড টার্ম বা ডিউরেশন সংবিধানে বলা নেই। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এই সব পদের বলা আছে, তাই এখানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হবে, অল অফ দেম করা যাবে না। বোঝা গেছে? আচ্ছা স্যার, মানে পিএম এর পোস্টটাও তো উল্লেখ আছে কনস্টিটিউশনে। সংবিধানে পোস্ট উল্লেখ আছে না আছে তাই কি বললাম, নাকি সংবিধানে কার্যকাল উল্লেখ আছে না আছে সেটা বললাম? মানে কার্যকাল বলছি, যে পিএম পোস্ট যদি উল্লেখ থাকে তাহলে কার্যকালও তো থাকবে। কেন এরকম কোথায় বলা আছে? কোন কোন রুলসে বলা আছে এটা? কিছু পোস্ট থাকে ও যেগুলো রাষ্ট্রপতির এবং রাজ্যপালের প্লেজারের উপর বেস করে থাকে। মন্ত্রিসভার ক্ষেত্রে কাউন্সিল অফ মিনিস্টারের টার্ম পড়িয়েছি তোমাদের, কি পড়িয়েছিলাম মনে করে বলো? পড়িয়েছিলাম 5 years or as long as it enjoy the majority support in lower house. তাহলে যদি 5 yearsই হতো তাহলে আমি এগুলো বলতাম কেন? তাই বলে দিই তোমাদেরকে যে যদি দুটোই অপশন থাকে, এ অপশনে থাকে এটা, বি অপশনে, দিয়ে কোনটা আনসার করতে বলি? এ করতে বলি বি তখন। কেন? তাহলে তো টার্ম দেওয়া আছে, তাহলে আমি বি করতে যাবো কেন? কারণ এই পোস্ট গুলোই এরকম, এদের 5 years ইজ নট ইম্পর্টেন্ট, দ্য ইম্পর্টেন্ট ইজ হাউ লং ইট হোল্ড দ্য মেজরিটি অফ দি লোয়ার হাউস। যতদিন মেজরিটি হোল্ড করে রাখতে পারবে ততদিনই ক্ষমতা থাকবে, 5 বছরটা কোনো আলটিমেট ব্যাপার নয়। কিন্তু প্রেসিডেন্টের ক্ষেত্রে সুন্দর করে সেই টার্মটা বলা আছে যে 5 years ইজ দ্য টার্ম। তাকে তার আগে রিমুভ করতে গেলে ইচ্ছে মতো কেউ কিছু করলো তাতে করা যায় না, ইমপিচমেন্ট প্রসেস, সেটা একটা জটিল প্রসেস, সেটা কমপ্লিট করলে তবে তার পোস্ট থেকে তাকে সরানো যায়। সো সেটা মন্ত্রীদের যে কোনো মন্ত্রীর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, তাই এখানে ফিক্সড টার্মের বিষয়টা প্রেসিডেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, কোনো মন্ত্রীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না। এই একই কথা ঠিক। আরেকটা পোস্টের ক্ষেত্রে হবে, এজিআই এজিএস, তার ক্ষেত্রেও সেম আছে। ওখানে এজিআই এজিএস এর কোনো টার্ম দেওয়াই নেই সংবিধান। এটাও ডিপেন্ডস অন দা, এজিআই হচ্ছে ডিপেন্ডস অন দা মেজরিটি অফ, ডিপেন্ডস অন দা প্লেজার অফ দি প্রেসিডেন্ট, এজিএসটা হচ্ছে ডিপেন্ডস অন দা প্লেজার অফ দি গভর্নর। ওকে, হ্যাঁ ক্লিয়ার স্যার। আর কারো কিছু প্রশ্ন আছে? তাহলে এখানে স্টপ করলাম, চলো টাটা, গুড নাইট স্যার। স্যার। গুড নাইট। গুড নাইট স্যার।
হ্যাঁ